তিনি আইনের ক্ষেত্রে একজন কিংবদন্তি ছিলেন। আমি বলবো যে আইনের সব কঠিন মামলায়, কঠিন প্রশ্নে এত সুন্দর এবং সাবলীল ভাষায় সেগুলো সমাধান দিতেন এবং অনেক জটিল মামলায় এই সুপ্রিম কোর্টকে তিনি সাহায্য করেছেন তার পাণ্ডিত্য দিয়ে, তার জ্ঞান দিয়ে, এবং এত নিবিড়ভাবে তিনি পড়াশোনা করতেন যেটা আইনজীবীদের জন্য শিক্ষণীয় বিষয়। আইনের বিষয়ে তার খুঁটিনাটি সহ প্রত্যেকটা বিষয়ে যে পাণ্ডিত্যের তিনি পরিচয় দিয়েছেন, পড়াশোনার ক্ষেত্রে যে নিবিড়ভাবে পড়াশোনা করে আদালতকে সাহায্য করেছেন, জটিল আইনের প্রশ্নে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেছেন, এটা অতুলনীয়। তার বাচনভঙ্গি, তার পড়াশোনার স্টাইল, তার আদালতের প্রেজেন্টেশনের যে স্টাইল, সব কিছু বাংলাদেশের আইনজীবী প্রত্যেকের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। তার এই মৃত্যুতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং সুপ্রিম কোর্ট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলার বিচার ব্যবস্থায় বিশাল শূন্যতা পূরণ হয়েছে এবং এরকম হাসানের মতন শূন্য তৈরি হয়েছে এবং শূন্য তৈরি হয়েছে। হাসান আবির মতন একজন লয়ার কখন হবে বাংলাদেশে আমরা জানি না, তবে আমরা তার আজকে এই মুহূর্তে তার সহকর্মীরা, তার শুভাকাঙ্ক্ষীরা শুধু এটাই বলতে পারি, প্রিয় পরম করুন আল্লাহ তাআলার নিকট তার জন্য শান্তি হয়, পরজগতে তিনি বেঁচে নসিব করে এই কামনা করি। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা হিসেবে তিনি আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়েছেন। সুতরাং তার অবদান আমরা যুগে যুগে স্মরণ করব, জাতি তাকে শ্রদ্ধা ভরে আগামী দিনে স্মরণ করবে। দেখুন, জনাব হাসান আরিফ সাহেবের সাথে আমি কাজ শুরু করেছি 1980 সাল থেকে এবং আমরা একই ফার্মে কাজ করতাম এবং দীর্ঘদিন একসাথে কাজ করে আমার যে অভিজ্ঞতা হয়েছে সেটা তিনি একজন ভালো মাপের আইনজীবী ছিলেন। তার জুনিয়রদের প্রতি অগাধ ভালোবাসা ছিল, সিনিয়রদের প্রতি ছিল অনেক শ্রদ্ধা। তিনি যে শুধু সরকারি দায়িত্ব পালন করেছেন তারা, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন সেটাই নয়, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন তাই নয়, তিনি এই অঙ্গনে একজন ভালো আইনজীবী হিসাবে পরিচিত ছিলেন। তার যে অবস্থান সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমন খুব কম ব্যক্তি আছেন যিনি দুইটা অন্তর্বর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। প্রথমবার তত্ত্বাবধায়ক নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জুলাই আগস্টের পরবর্তীতে ছাত্র জনতার বিপ্লবের পরে বাংলাদেশের নতুন বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সর্বজনের কাছে গ্রহণযোগ্য। আমরা অত্যন্ত কাছ থেকে তাকে দেখেছি। তিনি অত্যন্ত বিদগ্ধ একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত সৎ মানুষ ছিলেন এবং অত্যন্ত বড় মাপের আইনজীবী ছিলেন। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ আইন এবং বিচারের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। আমরা মনে করি যে আমরা আইনাঙ্গন শুধুমাত্র নয়, বাংলাদেশের মানুষ জনাব এএফ হাসান আরিফের মতো একজন উন্নত চরিত্রের, উন্নত মার্গের একজন ব্যক্তিকে হারালো। তার এই অভাব, তার এই মৃত্যু আমাদের জাতির জন্য অত্যন্ত, আমি মনে করি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার এই অভাব কত তাড়াতাড়ি পূরণ করতে পারবো জানি না, তবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে, সিনিয়র নাগরিকদের মধ্যে জনাব এএফ হাসান আরিফ ছিলেন অন্যতম। উনি উপদেষ্টা হওয়ার 3 দিনের মাথায় রাত্রের 12টার সময় আমাকে টেলিফোন করে কৌশল বিনিময় করেছেন এবং আমাকে আহ্বান করেছেন, মামুন 2টার পরে মিনিস্ট্রি একটু নীরব থাকে, তুমি আসো, তোমার সাথে বসে আমরা প্রফেসর ইউনূস সাহেবের মামলাগুলি নিয়ে একটু পর্যালোচনা করি। উনি আমাকে এটা করেছেন। তারপরে ইউনূস সাহেব যখন বাংলাদেশে এসেছিলেন, আমি এয়ারপোর্টে যাওয়া হয় নাই, বঙ্গভবনও আমার যাওয়া হয় নাই, স্মৃতিসৌধও যাওয়া হয় নাই। ফলে 24 দিনের মাথায় তিনি আমাকে একটা টেলিফোন করেছেন। টেলিফোনটি আমি ধরতে পারি নাই, তারপরে তিনি আমাকে মেসেজ পাঠিয়েছেন। আমি বলতে চাচ্ছি, এই উপদেষ্টা তো বহুজনই হয়েছেন যাদেরকে আমরা বানিয়েছি। তার মধ্যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব টেলিফোন করেছেন এবং মেসেজ পাঠিয়েছেন টেলিফোন না পাওয়ার পর। আর আরিফ সাহেব, হাসান আরিফ সাহেব স্বয়ং 3 দিনের মাথায় টেলিফোন পাঠিয়েছেন। অন্যদের কোনো খবর নাই যাদেরকে আমরা উপদেষ্টা বানালাম। তার মধ্য দিয়ে আমি বোঝাতে চাচ্ছি, আসলে এই দুজন যে কত উন্নত মানের ব্যক্তিত্ব এবং প্রকৃত শিক্ষিত, এটাই তার প্রমাণ। এবং এই যে শিক্ষিত এবং এই যে উন্নত মানের লোকদের বিদায় আমাদের সমাজের জন্য একটা দুর্ভাগ্য।